আচ্ছা, আজকে থোরাসিক সার্জারি নিয়ে কথা বলার কথা ছিল। তো থোরাসিক সার্জারি বা চেস্ট ডিজিজ, ঠিক আছে। তো এখানে তোমাদের যে যে কোশ্চেন গুলা পরীক্ষায় সেট করা আছে, এর মধ্যে আছে যে ডিফাইন ডিসপেজিয়া, ডিফিকাল্টি উইথ সোয়ালিং ইজ কল্ড ডিসপেজিয়া, ঠিক আছে। ডিফিকাল্টি ইন সোয়ালিং ইজ কল্ড ডিসপেজিয়া। এর কজ গুলা কি এবং কোন কজটা লক্ষণ কি, এগুলো আমাদের একটু জানতে হবে। এটা কজ মুখস্থ বললে হবে না, এটা আমার বুঝে বলতে হবে। জিওআরডি বা জিআরডি, গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ, এটা মেডিসিনও পড়তে হয়, গ্যাস্ট্রোএন্টারোলজিতে পড়তে হয়, আমাদের এখানেও লাগবে। জিওআরডি বা জিইআরডি, গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ, এর ম্যানেজমেন্ট কি? গ্যাস্ট্রো ইসোফেজিয়াল, স্টোমাক থেকে ইসোফেজিয়াল, ইসোফেগাসে রিফ্লাক্স ডিজিজ, রিফ্লাক্স হয়, অ্যাসিডিটি হয়, রিফ্লাক্স হয়, তাহলে এই ক্ষেত্রে আমাদের ডিসফেজিয়া হয়। তাহলে হায়াটাস হার্নিয়া, হায়াটাস হার্নিয়া যখন জিজ্ঞেস করা হয়, তো যে হার্নিয়েশন হয়, স্টোমাকের হার্নিয়েশন হয়, হায়াটাস হায়াটাস হার্নিয়া, এখানে যে তখন জিজ্ঞেস করে যে ডায়াফ্রামে আর কয়টা ওপেনিং আছে, ঠিক আছে, ইসোফেজিয়াল ওপেনিং, তারপরে ভেনাকাভাল ওপেনিং, এরকম ভাবে কয়টা ওপেনিং আছে, অ্যানাটমি অফ দ্য ডায়াফ্রাম, ক্রাস কয়টা আছে, ওপেনিং কয়টা আছে, ডোম কয়টা আছে। তো হায়াটাস হায়াটাস হার্নিয়ার কারণে আমাদের ডিসফেজিয়া হয়। কার্সিনোমা ইসোফেগাস একটা কমনেস্ট কজ, কার্সিনোমা ইসোফেগাস, কার্সিনোমা ইসোফেগাস। কার্সিনোমা ইসোফেগাস সম্পর্কে আমাদের বিভিন্ন ভাবে কোশ্চেন আসে, অস্পির মধ্যেও কোশ্চেন আসে, একালেশিয়া কার্ডিয়া, কার্সিনোমা ইসোফেগাস, এগুলোর ডিফারেন্স গুলা। তারপরে হলো তোমার ফরেন বডি ইন দ্য ইসোফেগাস। তো অনেক সারা শুনতে যায় কি কি ফরেন বডি হয়, কি 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 ফরেন বডি আমার পাওয়া যায় ইসোফেগাসে। তো ছোট বাচ্চাদের ক্ষেত্রে ওরা পয়সা খেয়ে ফেলে, কয়েন পয়সা খেয়ে ফেলে। বড়দের বয়স্কদের ক্ষেত্রে যাদের আলগা দাঁত লাগানো থাকে, ফলস টিথ লাগানো থাকে, তো ফলস টিথ ডিসলজ হয়ে খুলে যে সে ইসোফেগাসে চলে যেতে পারে, অরোফেন্সে আটকে যেতে পারে, ইসোফেগাসে চলে যেতে পারে। তাহলে ফরেন বডি ইন ইসোফেগাস। ওদিন একটা পেশেন্ট পাইছি, আসছে সে সুই খেয়ে ফেলছে। তো সুই পরে দেখা গেছে যে বাইফার্কেশন অফ ট্রাকিয়া যেখানে আছে, লেফট লেফট এন্ড রাইট প্রিন্সিপাল ব্রঙ্কাস, ট্রাকিয়া যে ব্রাঞ্চিং হয় দুই ভাগে, ওইখানে যে একটা রাইট সাইডের যে এঙ্গুলেশন বাইফার্কেশন, ওই জায়গায় যায় সুইটা আছে। তার মানে তার সুইটা ট্রাকিয়ে চলে গেছে। পরে ঢাকায় তার কাজ করতেছে, অপারেশন করতেছে, এক্সরে করা হলো, তার কোনো কমপ্লেন নেই, কোনো ব্যথা নাই, কিচ্ছু নাই, সুই আটকে গেছে। তাহলে এরকম ট্রাকি দিয়েও যেতে পারে, আমার ইসোফেগাস দিয়েও যেতে পারে। ফরেন বডি ইন ইসোফেগাস causes dysphagia, difficulty with swallowing, carcinoma of pharynx or posterior one third of the tongue, posterior one third of the tongue যদি কোনো গ্রোথ হয়, কার্সিনোমা হয়, ফেরিংসে হয়, তাহলে এই ক্ষেত্রে আমার হবে ইসোফেজিয়াল ক্যান্ডিডিয়াল ইনফেকশন, ইসোফেজিয়াল ক্যান্ডিডিয়াসিস বা ক্যান্ডিডিয়াল ইনফেকশন। এখানে যদি মানে ম্যাসিভ ইনফেকশন হয়, ক্যান্ডিডিয়াসিস হয়, ঠিক আছে, তখন আমাদের ডিসফিউজ যেতে খুব কষ্ট হবে, পেইনফুল সোয়ালোইং হবে। মেডিসিনের সাথে সম্পৃক্ত একটা কজ হলো পামার ভিনসন সিনড্রোম, পামার ভিনসন সিনড্রোম, সেটা তোমরা মেডিসিনে পড়ছো ডিটেলস, এটার কারণে হতে পারে। আরেকটা যেটা খুব পাওয়া যায়, যেটা আমাদের জানতেই হবে, সেটা হলো মেডিস্টিনাল সোয়েলিং, মানে প্রাইমারি টিউমার বা নোডাল ম্যাস, লিম্ফোমা বা সেকেন্ডারিজ অথবা টিউবারকুলোসিস,
ঠিক আছে, পালমোনারি টিউবারকুলোসিস অথবা সেকেন্ডারিস অথবা লিম্ফোমা, এগুলোর কারণে মেডিয়েস্টিনাল সোয়েলিং হয়। এরপরে আরেকটা কোশ্চেন হলো অর্ডিনোফেজিয়া। Ordinophagia, pain on swelling is called ordinophagia. তাহলে ক্লিনিক্যাল ফিচার অফ কার্সিনোমা ইসোফেগাস। এখন এই সমস্ত ক্ষেত্রে ডিসফেজিয়া হয়, ডিফিকাল্টি হয়, তো কখনো ব্যথা থাকে, কখনো ব্যথা থাকে, কখনো খুব বেশি ব্যথা হয়। পাররেক্টাল ব্লিডিং, সাধারণত পেইনফুল পাররেক্টাল ব্লিডিং হয় অ্যানাল ফিশারের কারণে, ঠিক আছে। কিন্তু হেমোরয়েডসে ব্লিডিং হয় কিন্তু পেইন কম থাকে, নরমাল পাইলস বা হেমোরয়েডস। এরকম অর্ডিনোফেজিয়া হলো পেইনফুল সোয়েলিং। কার্সিনোমা ইসোফেগাস, এটা আমাদের ভালো করে পড়তে হবে, এটা বিভিন্ন জায়গায় কোশ্চেন থাকে এখান থেকে। এই সবগুলো প্রেজেন্টেশন থাকে, সাইন সিম্পটম গুলা ডিসফেজিয়া, রিগার্জিটেশন, ভমিটিং, অর্ডিনোফেজিয়া, লস অফ অ্যাপেটাইট, ওয়েট লস। একটা জিনিস হয়ে থাকে নন স্পেসিফিক dyspeptic syndrome or vague feeling of something that is not quite right during swallowing। বলবে যে এরকম একটা ভেগ ফিলিং হয় যে আমার গলায় যেন কি আটকায় আছে, উঠানামা করতেছে, এরকম সে একটা সমস্যার কথা বলবে, ঠিক আছে। hoarseness of voice due to recurrent laryngeal nerve palsy, hoarseness of voice due to recurrent laryngeal nerve palsy। thoracic সার্জারি যে কমপ্লিকেশন আছে, থাইরয়েড সার্জারি, ওই ক্ষেত্রে এটা আমরা মনে রাখতে হবে, রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ ইনজুরি হয়, পলসি হয়। রিকারেন্ট laryngeal nerve palsy, hiccup due to diaphragmatic paralysis, diaphragmatic paralysis এর কারণে হিকআপ হয়। হর্নার সিনড্রোমটা মেডিসিনে অনেক ভালোভাবে পড়ানো হয়েছে, যে কয়টা ফিচার আছে হর্নার সিনড্রোমের, এগুলো আমাদের শর্ট নোটেও লাগবে। হর্নার সিনড্রোম শর্ট নোট দিয়ে দিতে পারে, যে 3-4টা ফিচার আছে, প্রেজেন্টেশন আছে, এগুলো আমাদের মনে রাখতে হবে। ক্রনিক স্পাইনাল পেইন আর অ্যানাল সুপ্রাক্লাভিকুলার লিম্ফ নোড, যখন মেটাস্টেসিস হবে, নোডাল স্প্রেড হবে, লিম্ফ নোডে স্প্রেড হবে, তখন সুপ্রাক্লাভিকুলার লিম্ফ নোডে যাবে। আর ক্রনিক স্পাইনাল পেইন যখন এরকম স্প্রেড হবে, মেটাস্টেসিস হবে, তখন এটা হতে পারে। ট্রিটমেন্ট মডালিটিস যেমন কার্সিনোমা ইসোফেগাস, এটা আন্ডার গ্রাজুয়েট লেভেলে খুব বেশি লাগে না। বাকি আমরা এই পেশেন্টদেরকে কোথায় রেফার করবে আমাদের জানতে হবে। কার্সিনোমা ইসোফেগাস পেশেন্ট, এরা কারা সার্জারি করে, কোন হসপিটালে করে, কুমিল্লায় হয় কিনা, কোন স্পেশালিটির সাররা করে, ঢাকা কোন হসপিটাল আছে, ঠিক আছে, কোন জায়গায় হসপিটালটা, এগুলো আমাদের জানতে হবে, যেন রেফার করতে পারি ঠিক। এবং ওইভাবে জানলাম আমরা যে প্রথমে আমরা অপারেশন করার আগে পেশেন্টকে ডায়াগনোসিস যদি কনফার্ম করতে পারি, আমি বায়োপসি করে, এন্ডোস্কোপি করে বায়োপসি পাঠাই কার্সিনোমা ইসোফেগাস, তারপরে আমি তাকে প্রপার রেফারাল করব যে থোরাসিক সার্জন যারা আছে, যারা ইসোফেজিয়াল সার্জারি করে, থোরাসিক সার্জন, চেস্ট ডিজিজ হসপিটাল ঢাকা মহাখালী চেস্ট ডিজিজ হসপিটাল, ওইখানে থোরাসিক সার্জনরা কাজ করে, ঠিক আছে। থোরাসিক সার্জন কি কি অপারেশন মডালিটিস আছে? রেডিওথেরাপি দিলাম, তারপরে 3 স্টেজ 2 স্টেজ অপারেশন, আপার 1/3, মিডল 1/3, লোয়ার 1/3। এগুলো যদি আমরা একটু মনে রাখতে পারি, পারলাম অন্তত এতটুকু আমাদের জানবো যে কোথায় রেফার করতে হবে, কারা সার্জারি করবে, সার্জারি করার আগে কি কি প্রিপারেশন নিতে হবে, এটা আমাদের জানতে হবে। যে কোনো মেজর সার্জারিতে
অর্থাৎ কোনো ম্যালিগনেন্সিতে যাওয়ার আগে আমরা তার কারেকশন অফ এনিমিয়া, ম্যাল নিউট্রিশন, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, এই জিনিসগুলো আমরা অবশ্যই খেয়াল করব। কমপ্লিকেশন অফ কার্সিনোমা ইসোফেগাস। তাহলে কার্সিনোমা ইসোফেগাসের কমপ্লিকেশনের মধ্যে ক্যান্সার ক্যাকিক্সিয়া, এটা একটা প্রায় সব ম্যালিগনেন্সির কমপ্লিকেশন। ক্যান্সার ক্যাকিক্সিয়া, ক্যান্সার হওয়ার কারণে ম্যাল নারিশ থাকে, সেটা খেতে পারে না, না খেতে খেতে প্রথমে তার ফ্যাট লস হয়, ফ্যাট বার্ন হয়, তারপরে তার ফ্যাট বার্ন হওয়ার পরে মাসেল ওয়েস্টিং হতে থাকে, গ্রাজুয়ালি পেশেন্ট ক্যান্সার ক্যাকিক্সিয়া হয়ে যায়। যেহেতু কার্সিনোমা ইসোফেগাস অরাল হাইজিনটা মেনটেন হয় না, ইসোফেগাস এবং অরাল ক্যাভিটি, মাউথ ক্যাভিটি, অরোফেরিংস, ইসোফেগাস এই জায়গায় প্রপার হাইজিন মেনটেন করতে পারে না, যে কারণে সেপসিস, মেডিয়েস্টেনাইটিস, সেপসিস ডেভেলপ করে, মেডিয়েস্টাইনাইটিস। হ্যাঁ, মেডিয়েস্টিনাম যে থাকে, যে আমাদের থোরাসিক কেসের মধ্যে আমরা মেডিয়েস্টিনাম পড়ি, মেডিয়েস্টিনামে ইনফ্লামেশন হতে পারে। আর ইমিউনো সাপ্রেশন তো এটা কমন, সব ক্ষেত্রে আমরা পাই। আর মেলিগন্যান্ট ট্রাকিওএসোফেজিয়াল ফিস্টুলা, যেহেতু লং মেলিগনেন্সিতে অনেকদিন থাকে, তার গ্রোথের কারণে, যেহেতু ইসোফেগাসে একটা গ্রোথ হয়, এই গ্রোথটা যে প্রেসার ইফেক্ট দেয় ট্রাকিয়ার উপরে, প্রেসার ইফেক্ট দেওয়ার কারণে ট্রাকিয়ার উপরে, তখন ট্রাকিয়ার মধ্যে প্রেসারের কারণে ওখানে আলসারেশন হয় এবং গ্রাজুয়ালি অ্যাডেশন হয়ে ফিস্টুলা তৈরি করে। এই জন্য মেলিগন্যান্ট ট্রাকিও ইসোফেজিয়াল ফিস্টুলা বলে, মেলিগন্যান্ট ট্রাকিও ইসোফেজিয়াল ফিস্টুলা। ইরোশন ইন মেজর ভেসেল, আর কখনো কখনো ওই গ্রোথের কারণে মেজর ভেসেলের ওয়ালের মধ্যে ইরোশন হতে পারে। অ্যাডভান্স স্টেজে অথবা ম্যাল ট্রিটেড, যার কোনো ট্রিটমেন্ট পাচ্ছে না। ফিচার অফ একালেশিয়া কার্ডিয়া। একালেশিয়া কার্ডিয়া এসএকিউ শর্ট কোশ্চেনে আসে। একালেশিয়া কার্ডিয়া, কার্সিনোমা ইসোফেগাস, এগুলা অস্পিতে তারপরে শর্ট কোশ্চেনে থাকে, ছবি দিয়ে দেয়, কন্ট্রাস্ট এক্সরে দিয়ে দেয়, দিয়ে রিলেটেড কোশ্চেন তৈরি করে। এগুলো আমরা পাইছি এবং দেখবো আমরা অস্পির সময়, এসএকিউ কোশ্চেনও থাকে। ফিচার্স অফ একালেশিয়া কার্ডিয়া সাধারণ মিডল এজ গ্রুপে দেখা যায়। কমন প্রেজেন্টেশন ফিচার থাকে, এরকম ডিসফেজিয়া থাকে। পেইন অফেন মিস্টেক উইথ রিফ্লাক্স, রিফ্লাক্স জিআর এর মতো, রিফ্লাক্স ইসোফেজাইটিস, গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ। কখনো কখনো পেইনটা এরকম মনে হয় পারে, এইটা এবং একালেশিয়া কার্ডিয়া এক জিনিস না। Regurgitation and there may be overspill into the trachea and especially at night. একালেশিয়া কার্ডিয়ার কারণে ওভারফ্লো হয়ে ট্রাকিয়ায় যেতে পারে রাতে শোয়ার পরে। রোগী যখন শুয়ে থাকে তখন এটা হওয়ার সম্ভাবনা বেশি, রিগার্জিটেশন থাকতে পারে। ট্রিটমেন্ট অফ একালেশিয়া কার্ডিয়া, এটা বইয়ের মধ্যে আছে, আমরা নোট বই পড়ো আর টেক্সট বুক পড়ো, সব জায়গায় আছে। একালেশিয়া কার্ডিয়া ফোর্সিবল ডাইলিটেশন করা হয়, নিউমেটিক ডাইলিটেশন, যেমন বেলুনিং করে করোনারি ভেসেলে, বিভিন্ন জায়গায় ডাইলিটেশন করে, অ্যানাল ডাইলিটেশন, বিভিন্ন জায়গায় ডাইলিটেশন থাকে। তো নিউমেটিক ডাইলিটেশন বা পামার্স ডাইলিটেশন, এটা হয় ফোর্সিবল ডাইলিটেশন। সার্জারি হলে হেলার্স মায়োটমি, মডিফাইড হেলার্স কার্ডিওমায়োটমি। তাহলে হেলার্স অপারেশন বা হেলার্স মায়োটমি করা হয়। আর ড্রাগের মধ্যে এন্ডোস্কোপিক ইনজেকশন দেওয়া যায়, ওগুলো খুব বেশি প্র্যাকটিস হয় না, ওটা আমাদের জানলে ভালো, না হলে চলবে। ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, সাবলিঙ্গুয়াল নিফিডিপিন, এগুলো দিয়েও চিকিৎসা করা যায়। বেরিয়াম সোয়ালো
এক্স-রেতে যে আমরা করি রেডিওলজিক্যাল ফাইন্ডিংস অফ অ্যাকালেসিয়া কার্ডিয়া, অ্যাকালেসিয়া কার্ডিয়া রেডিওলজিক্যাল ফাইন্ডিংস কি পাই আমরা? এটা আমাদের অস্পিতেও থাকতে পারে, ভাইবা বোর্ডের কোশ্চেনের মধ্যে আমরা আসি। হোল্ড অফ দ্য ডিস্টাল ইসোফেগাস, abnormal contraction in the esophageal body, and a tapering stricture in the distal esophagus, often described as a bird's beak. ঠিক আছে, পাখির ঠোঁটের মতো, বার্ডস বিক, পাখির ঠোঁটের মতো চিকন হয়ে যায়। ঠিক আছে, তাহলে এটা হয় আমাদের অ্যাকালেসিয়া কার্ডিয়ার প্রেজেন্টেশন। টেপারিং স্ট্রাকচার, চিকন হয়, টেপারিং হয়, মোটা থেকে ইসোফেগের লোয়ার পরে টেপারিং হয়ে যায় এবং পাখির বার্ডস বিকের মতো মনে হয়। কজেস অফ অ্যাকালেসিয়া কার্ডিয়া, ইডিওপ্যাথিক কজ, স্ট্রেসের কারণে, ভিটামিন বি1 ডেফিসিয়েন্সি, চ্যাকাস ডিজিজ, এগুলো আমরা বলে থাকি লস অফ গ্যাংলিয়ন সেলস ইন দা মায়োন্টেরিক বা অরব্যাক প্লেক্সাস। তো মায়োন্টেরিক প্লেক্সাসের মধ্যে লস হয়ে গেলে তখন আমাদের এই জিনিসগুলো ডেভেলপ হয়। অ্যাকালেসিয়া কার্ডিয়ার কজ, কমপ্লিকেশন অফ অ্যাকালেসিয়া কার্ডিয়া, অ্যাসপিরেশন নিউমোনিয়া, এটা একটা কজ। এখানে অ্যাকালেসিয়া কার্ডিয়ার অ্যাসপিরেশন নিউমোনিয়া কখনো অ্যাডভান্স স্টেজে স্কোয়ামাস কার্সিনোমা হয়, আর অ্যাসপিরেশন নিউমোনিয়া কমন। তখন রিলেটেড কোশ্চেন জিজ্ঞেস করলে, আচ্ছা বলো তো অ্যাসপিরেশন নিউমোনিয়া আর একটা কজ বলো, ঠিক আছে না? তো তখন আমরা বলতে পারি যে স্ট্রোকের রোগীদের অ্যাসপিরেশন নিউমোনিয়া হতে পারে, অথবা রোগীদেরকে শোয়া খাওয়াইলে, রোগীদেরকে বসায় খাওয়াইলে অ্যাসপিরেশনের চান্স কম, শোয়া খাওয়াইলে। অথবা স্ট্রোকের রোগীরা খাওয়ার সময় সে ইসোফেগাসে চলে গেল, ইসোফেগাস থেকে আমার রেসপিরেটরি ট্র্যাক্টে চলে গেল, তখন অ্যাসপিরেশন নিউমোনিয়া হয়ে গেল। আরেকটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, যেমন পরীক্ষা লাগে, ভাইভাও লাগে, সেটা অ্যাকালেসিয়া কার্ডিয়া এবং কার্সিনোমা ইসোফেগাস, এদের মধ্যে পার্থক্য কি? অ্যাকালেসিয়া কার্ডিয়া আর কার্সিনোমা ইসোফেগাস, একটা হলো এজ ভেরিয়েশন, ইয়াং এজের সাথে অ্যাকালেসিয়া কার্ডিয়া দেখা যায়, আর কার্সিনোমা ইসোফেগাস সাধারণত একটু লেট এজে দেখা যায়, 50 থেকে 70 বছর। অ্যাকালেসিয়া কার্ডিয়া মেইনলি এফেক্টেড উইমেনরা, মহিলারা বেশি এফেক্টেড অ্যাকালেসিয়া কার্ডিয়া। কার্সিনোমা ইসোফেগাসে পুরুষরা বেশি এফেক্টেড হয়। আর আমরা বুঝি যে মেলিগন্যান্সি খুব র্যাপিড অনসেট হয়, র্যাপিডলি হয়, তো কার্সিনোমা ইসোফেগাস র্যাপিড অনসেট হবে, আর অ্যাকালেসিয়া কার্ডিয়া স্লো অনসেট হবে। অ্যাকালেসিয়া কার্ডিয়ায় যে ডিসফেজিয়া হয়, কি ডিসফেজিয়া যে হয়, ইনিশিয়ালি লিকুইড দেন সলিড। অ্যাকালেসিয়া কার্ডিয়ায় প্রথমে লিকুইড কারণে ডিসফেজিয়া হবে, দেন সলিড। আর হলো আমাদের কার্সিনোমা ইসোফেগাসে ইনিশিয়ালি সলিড দেন লিকুইড। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, যেহেতু একটা মেলিগন্যান্সি একটা বিনাইন কজ, একটা মেলিগন্যান্ট কজ, মেটাস্টেটিক ফিচার গুলো যেমন থাকে, অ্যানলার্জ লিম্ফ নোড, জন্ডিস, হেপাটোমেগালি, হোর্সনেস অফ ভয়েস, চেস্ট পেইন, কাফ, হেমোপ্টাসিস, এই সমস্ত গুলো হলো মেটাস্টেটিক ফিচার। এগুলা সাধারণত অ্যাকালেসিয়া কার্ডে অ্যাবসেন্ট থাকে এবং আমাদের প্রেজেন্ট থাকে হলো কার্সিনোমা ইসোফেগাস। তাহলে এই ক্ষেত্রে আমাদের রাখতে হবে মাথায় যে মেটাস্টেটিক ফিচার কি কি, ঠিক আছে? লিম্ফ নোড এনলার্জ করে, জন্ডিস হয়, হেপাটোমেগালি হয়, হোর্সনেস অফ ভয়েস হয়। কেন হয় হোর্সনেস অফ ভয়েস? রিকারেন্ট লেরেঞ্জিয়াল নার্ভ পলসি ইনভলভমেন্ট। চেস্ট পেইনের অনেক কারণ আমরা পড়ছি, ঠিক আছে? এগুলো হয় কি চেস্ট পেইন, ইনফেকশনের কারণে, মেডিয়াস্টিনাইটিস, অ্যাসপিরেশন নিউমোনিয়া, ইনফ্লামেশন, ইনফেকশন, এগুলোর কারণে চেস্ট পেইন, কাফ এবং হেমোপ্টাসিস হতে পারে। কাশির সাথে রক্ত যায়, হেমোপ্টাসিস। ডিফাইন্ড
defined malignant pleural effusion. আমরা কোথায় ছিলাম? আমরা এখানে ছিলাম যে malignant define malignant pleural effusion. Malignant pleural effusion যেহেতু আমাদের একটা কোশ্চেন আছে ইউনিভার্সিটির, সেখানে ভাইবা বোর্ডে malignant pleural effusion is a common complication of cancer which may be due to lung cancer, pleural involvement with primary or secondary malignancy, and mediastina lymphatic involvement. এখন এগুলা খুব অ্যাডভান্স জিনিস, এগুলো আমাদের আন্ডার গ্রাজুয়েটে খুব বেশি কাজে লাগে না, যেহেতু এটা যদি কেউ না পারে ফেল করাই দিবে না, যদি কেউ পারে তাকে ভালো নাম্বার দেওয়া হবে। এতটুকু একদম মোটা কথা এরকম আমরা বলি, আলোচনা করি, তোমরাও তোমাদের নোটের মধ্যে দেখছো, বইয়ের মধ্যে লেখা আছে যে ম্যালিগন্যান্ট প্লুরাল এফিউশন কমপ্লিকেশন অফ ক্যান্সার এর মধ্যে কি হয়, লাং ক্যান্সারের কমপ্লিকেশন হিসেবে হয় প্লুরাল ইনভলভমেন্ট উইথ প্রাইমারি এন্ড সেকেন্ডারি ম্যালিগন্যান্সি। ঠিক আছে, প্লুরাল এফিউশন হয় প্রাইমারি এন্ড সেকেন্ডারি ম্যালিগন্যান্সিতে হয়, এবং মেডিস্টিনাল লিম্ফ্যাটিক ইনভলভমেন্ট, তাহলে মেডিস্টিনামের লিম্ফ নোড এনলার্জমেন্ট হবে। ট্রিটমেন্ট অফ ম্যালিগন্যান্ট প্লুরাল এফিউশন, ইফেক্টিভ প্যালিয়েশন বাই আমাদের সার্জারি করা হয়, থোরাকোস্কোপি বা ভিডিও অ্যাসিস্টেড থোরাকোস্কোপিক সার্জারি ড্রেনেজ, ভিডিও অ্যাসিস্টেড থোরাকোস্কোপিক সার্জারি। আর হলো প্লুরোডেসিস করে দেওয়া হয়। হিউজ প্লুরাল এফিউশন হয়, কদিন পর পর হচ্ছে, রিকারেন্ট হচ্ছে, বারবার হচ্ছে, তা প্লুরোডেসিস করে দিলে এটা ভালো হয়ে যায়। এখন প্লুরোডেসিস কি জিনিস এটা একটু গ্রস্তে জানতে হবে, আর এই শব্দটা ভালো করে মনে রাখার চেষ্টা করতে হবে যে ট্রিটমেন্ট অফ ম্যালিগন্যান্ট প্লুরাল এফিউশন আমরা কি করি, থোরাকোস্কোপি, তাহলে আমরা এন্ডোস্কোপি অফ আপার জিআইটি করছি, সিগমোইডোস্কোপি, কোলোনোস্কোপি, প্রক্টোস্কোপি, প্রক্টাস দেখা যায়, প্রক্টোস্কোপি, তারপরে হলো সিগমোইডোস্কোপি, কোলোনোস্কোপি আমরা সব করি, স্কোপি করি, সিস্টোস্কোপি ব্লাডার দেখি। এইরকম ভাবে এখানে আমার থোরাকোস্কোপি, থোরাসিক, ট্রাকিয়া, প্রিন্সিপাল ব্রঙ্কাস এগুলা দেখা যায়, থোরাকোস্কোপি or video assisted thoracoscopic surgery, video assisted thoracoscopic surgery ড্রেনেজ করা। প্লুরাল বায়োপসি আমাদের কনফার্ম করা হয়, বায়োপসি করে আমরা এটাকে ম্যালিগন্যান্সির বিষয়টা, তারপর হলো টিউবারকুলোসিস, হ্যাঁ, যখন আমরা থোরাকোস্কোপি করব তো তখন ড্রেনেজ করব, প্লুরাল এফিউশন নিয়ে আসবো, তখন আমাদের টিস্যু বায়োপসি করা হয়। আর বারবার রিকারেন্স হলে আমরা প্লুরোডেসিস করব। প্লুরোডেসিস কি এবং কি কি ড্রাগ ইউজ হয়? প্লুরোডেসিস is a procedure that obliterates the pleural space to prevent recurrent pleural effusion or recurrent pneumothorax. যাদের রিকারেন্ট নিউমোথোরাক্স হয়, রিকারেন্ট প্লুরাল এফিউশন হয়, তা এটা প্রিভেন্ট করার জন্য আমাদের প্লুরোডেসিস করা হয়। প্লুরোডেসিস, তাহলে এটা ডেফিনেশনটা মনে রাখতে হবে। তাহলে প্লুরোডেসিস ইজ এ প্রসিডিওর দ্যাট
obliterate the pleural space, obliterate the pleural space. প্যারাডাল প্লুরা, ভিসেরাল প্লুরা, কয়টা প্লুরা থাকে অ্যাবডোমিনাল ক্যাভিটিতে, থোরাসিক ক্যাভিটিতে, কোথায় কি ধরনের প্লুরা থাকে, কয়টা লেয়ার থাকে। আমরা প্লুরাল স্পেসের মধ্যে প্যারাডাল প্লুরা এবং ভিসেরাল প্লুরা, এই প্লুরাল স্পেসটাকে আমরা প্রিভেন্ট করা হয় ফ্লোরোডেসিসের মাধ্যমে, স্পেসটাকে বন্ধ করে দেওয়া হয় টু প্রিভেন্ট রিকারেন্ট প্লুরাল ইনফেকশন অর রিকারেন্ট নিউমোথোরাক্স। রিকারেন্ট প্লুরাল ইনফেকশন অর রিকারেন্ট নিউমোথোরাক্স, এটাকে প্রিভেন্ট করার জন্য আমরা যে প্লুরাল স্পেস আছে এটাকে অবলিটারেট করে দেওয়া হয়। ইন্ডিকেশন অফ ইন্টারকোস্টাল চেস্ট টিউব ড্রেন, 50% ছেলে মেয়ের ভাগে কোশ্চেনটা পড়ে, অথবা স্যাররা বিভিন্ন কোশ্চেন লিড দিয়ে আইসিটি টিউব ড্রেনে চলে যাওয়া হয়। ইন্টারকোস্টাল চেস্ট টিউব ড্রেন এটা খুব কমন জিনিস। ইন্ডিকেশন অফ ইন্টারকোস্টাল চেস্ট টিউব ড্রেন, তাহলে এটা একটা কমন জিনিস হলো কমন ইন্ডিকেশন হলো নিউমোথোরাক্স, প্লুরাল ইনফেকশন, হেমোথোরাক্স to prevent the collection of fluid or air after thoracotomy। ঠিক আছে, থোরাকোটমি অপারেশন, যেমন ল্যাপারোটমি আর থোরাকোটমি। ল্যাপারোটমি যখন অ্যাবডোমিনাল ক্যাভিটিকে খোলা হয় তখন ল্যাপারোটমি, আর যখন থোরাসিক ক্যাভিটিকে ওপেন করা হয় তখন থোরাকোটমি। যখন ওপেন হার্ট সার্জারি করা হয়, ওপেন হার্ট সার্জারি, তখন এই স্টার্নামের উপর দিয়ে ড্রিল মেশিন দিয়ে হাড্ডি কাটা হয়, স্টার্নাম কেটে দুই টুকরা বাইফার্কেশন করা হয়, করে থোরাকোটমি করে, থোরাক্স ওপেন করে, এরপরে হার্টে যখন বাইপাস গ্রাফটিং করে, তো বিটিং হার্টের উপরে, হার্ট বিট করতেছে এটার উপরে করে, নন বিটিং হার্টের উপরেও সার্জারি করা যায়। তাহলে বাইপাস গ্রাফটিং, সিএবিজি, করোনারি আর্টারি বাইপাস গ্রাফটিং, থোরাসিক সার্জারি করে। আরেকটা হলো যে আমার এটা বললাম, এটা বোঝার জন্য যে থোরাকোটমি বিভিন্ন কারণে করা হয়, মেইনলি থোরাসিক সার্জারির ক্ষেত্রে, লাং অথবা হার্টের যে কোনো অপারেশনের ক্ষেত্রে, প্রায় অপারেশনের ক্ষেত্রে থোরাকোটমি করা হয়। থোরাকোটমি অপারেশন করার পরে, ক্লোজ করার পরে যে পরিমাণে ফ্লুইড কালেকশন হয়, ড্রেন টিউব দিতে হয় অথবা বাতাস থাকে, ওইটাকে ড্রেন করার জন্য কখনো কখনো ইন্টারকোস্টাল টিউব ড্রেন দেওয়া হয়, অথবা নিচে দিকে ডিপেন্ডেন্ট পার্টে ড্রেন টিউব দেওয়া হয়। এটা আমরা 4 নাম্বারে বলবো, কিন্তু প্রথম বলবো নিউমোথোরাক্স, প্লুরাল ইনফেকশন এবং হেমোথোরাক্স। এগুলো হলো ইন্টারকোস্টাল চেস্ট টিউব ড্রেনের ইন্ডিকেশন, নিউমোথোরাক্স, প্লুরাল ইনফেকশন এবং হেমোথোরাক্স। পরীক্ষার হলে এতই নার্ভাস থাকে অনেক ছেলে মেয়েরা যে কটা সহজ কথাও বলতে পারে না। বাউন্ডারি অফ সেফটি ট্রায়াঙ্গেল, 2/3 ছেলে মেয়ের কপালে, স্টুডেন্টদের কপালে প্রশ্ন যাবে। এই সেফটি ট্রায়াঙ্গেল আর আইসিটি ড্রেন, এগুলা 2/3 ছেলে মেয়ের কপালে কোশ্চেন গুলো। যে আইসিটি ড্রেন কি জিনিস, সেফটি ট্রায়াঙ্গেল কাকে বলে, সেফটি ট্রায়াঙ্গেলের বা সেফটি ট্রায়াঙ্গেলের বাউন্ডারিটা বড়, কোন দিকে কি আছে। এটা ডেইলি ল্যাবে সুন্দর করে ছবি দেওয়া আছে, তোমাদের গাইড পেয়ে হয়তো বা থাকতে পারে। ডেইলি ল্যাবের ছবিটা সহজ, এটা মোবাইলে উঠায় রাখো, গ্যালারিতে থাকবে, হঠাৎ যে কোনো সময় মন চলে ছবিটা দেখে রিভিশন দিলে। তাহলে এটা খেয়াল রাখতে হবে, বাউন্ডারি অফ সেফটি ট্রায়াঙ্গেল অ্যান্টিরিয়র থাকে পোস্টেরিয়র বর্ডার অফ দ্য পেক্টোরিস মেজর, বুকের সামনের দিকে পেক্টোরিস মেজর থাকে, পোস্টেরিয়র বর্ডার অফ দ্য পেক্টোরিস মেজর। পোস্টেরিয়র বর্ডার অফ দ্য পেক্টোরিস মেজর, ঠিক আছে। তারপরে থাকে কি আমাদের বেস অফ দ্য এক্সিলা থাকে সুপিরিয়রলি, উপরে বেস অফ দ্য এক্সিলা সুপিরিয়রলি থাকে, বেস অফ দ্য এক্সিলা। আর পোস্টেরিয়রলি বা লেটারালি anterior border of the latissimus dorsi, ঠিক আছে। এটা যদি আমাদের এদিকে যে সেফটি ট্রায়াঙ্গেল হয়, এটা হলো আমার anteriorly
পেক্টোরিস পোস্টেরিয়র বর্ডারে পেক্টোরিস মেজর মাসেল এখানে সামনের দিকে থাকে, এটা পোস্টেরিয়র বর্ডারে এরকম জায়গায় সেফটি ট্যাঙ্গেল থাকে। এভাবে আসলে এই অনলাইনে ক্যামেরায় দেখে বোঝানো যাবে না, তোমরা বইয়ের মধ্যে ছবিটা সামনে রেখে করলে ভালো হবে, বেরিলামের ছবিটা। পোস্টেরিয়র বর্ডার গেল, অ্যান্টেরিয়রলি গেল, পোস্টেরিয়রলি গেল, anterior border of the latissimus dorsi, আর inferiorly superior border of the fifth intercostal rib, superior বা upper border বা superior border বা upper border of the fifth intercostal rib। এই চারটা জিনিস, চারটা ভাবে আমরা বাউন্ডারিটা বলতে পারি। or safety site of insertion of a drain of the triangle that lies anteriorly mid axillary line, আমি এইভাবে বলি anteriorly mid axillary line থাকে, এই বরাবর mid axillary line থাকে, anteriorly mid axillary line above the level of the nipple আর below and lateral to the pectoris major muscle। তো বই খাতা যেটা anterior superior posterior inferior এই 3-4 ভাগে ভাগ করে বললে ভালো। কমপ্লিকেশন অফ ইন্টারকোস্টাল টিউব ড্রেন, কমপ্লিকেশন কি কি হতে পারে কোশ্চেনের মধ্যে আছে। আর শুধু এটা আইসিটি ড্রেনটা খুব ভালো করে এটা এসিকিউর মধ্যেও রিটেনও থাকতে পারে, থাকে। কমপ্লিকেশন অফ ইন্টারকোস্টাল চেস্ট টিউব ড্রেন, ইনফেকশন, যে কোনো কমপ্লিকেশন অফ সার্কামসিশন, ল্যাপারোটমি, সিজারিয়ান সেকশন, যেখানে আমরা সার্জিক্যাল ইন্টারভেনশন করব ওই জায়গাতে আমাদের একটা ইনফেকশনের চান্স থাকে। আর ডিসপ্লেসমেন্ট এন্ড ইনএডিকুয়েট ফাংশনিং, যে আমরা ইন্টারকোস্টাল চেস্ট টিউবটা দিব, যে দিব, আইসিটি ড্রেনটা যে দিব, এটা ডিসপ্লেস হয়ে যেতে পারে, ঠিক আছে। এন্ড ইনএডিকুয়েট ফাংশনিং, যে পরিমাণে আমার নিউমোথোরাক্সের বাতাস বা পায়োথোরাক্স বা হেমোথোরাক্স বের হওয়ার কথা ছিল, ব্লাড, পাস, বাতাস, ওগুলো পর্যাপ্ত বের হচ্ছে না, ইনএডিকুয়েট ফাংশনিং। ইনজুরি টু দ্য ইন্টারকোস্টাল ভেসেলস এন্ড ব্লিডিং, ইন্টারকোস্টাল ভেসেলে টিউব ঢোকানোর সময় ইনজুরি হতে পারে, ব্লিডিং হতে পারে। এখন রিলেটেড কোশ্চেন আমাদের আসবে, তাহলে রিবের কোন জায়গা দিয়া, কোন সার্ফেস, কোন জায়গা দিয়ে ভেইন, আর্টারি, নার্ভ এগুলো থাকে, ইন্টারকোস্টাল ভেসেল কোথায় থাকে, রিবের আপার বর্ডার, লোয়ার বর্ডার, ইনার সার্ফেস, আউটার সার্ফেস, একটা ভাস্কুলার একটা গ্রুপ থাকে, গ্রুপের মধ্যে দিয়ে ভেসেল গুলো চলে। তাহলে এই জিনিসগুলো আমার অ্যানাটমি গুলো লাগবে। তাহলে হলো ইনজুরি টু দ্য ইন্টারকোস্টাল ভেসেল এন্ড কজেস ব্লিডিং। এই জন্য আমাদের ইনসারশনের সময় যে রিব আছে, রিবের আপার বর্ডার দিয়ে দিতে হয়, কারণ ইন্টারকোস্টাল ভেসেল গুলা রিবের ইনার সার্ফেসে, লোয়ার বর্ডারে, রিবের ইনার সার্ফেসে লোয়ার বর্ডারে থাকে। এই জন্য টিউব ঢুকানোর সময় যে স্পেসে আমরা ঢুকাই, স্পেসের লোয়ার বর্ডারের, লোয়ার রিবের আপার বর্ডারের কাছে দিয়ে আমরা ইন্ট্রোডাকশন করব। লোয়ার রিবের আপার বর্ডার, কেমন? আর হলো পেইন দ্য সাইট অফ আইসিটি প্লেসমেন্ট, ঠিক আছে। লোকাল পেইন হতে পারে, যে জায়গায় হয়, যে জায়গায় আমরা লোকাল অ্যানেস্থেসিয়া দিয়ে, ইনসিশন দিয়ে টিউব, চেস্ট টিউব ড্রেন করা হয়, প্লেসমেন্ট করা হয়, তো ওই জায়গায় সাইটে পেইন হতে পারে। আর ডিক্রিজেস পালমোনারি ফাংশন, একটু পালমোনারি ফাংশন ডিক্রিজ করবে। থোরাসিক সার্জারির ক্ষেত্রে ইন্টারকোস্টাল চেস্ট টিউব ড্রেন সাইট অফ অপারেশন, এই সাইটটা প্র্যাকটিক্যালি বলতে হবে, দেখাইতে হবে। ফিফথ ইন্টারকোস্টাল স্পেস ইন নিউমোথোরাক্স, কোথায়? নিউমোথোরাক্স এর ক্ষেত্রে sixth intercostal space in mid-axillary line for hemothorax and pyothorax। তাহলে আমরা নিউমোথোরাক্স হলে ফিফথ ইন্টারকোস্টাল স্পেসে, আর যখন হেমোথোরাক্স এবং পায়োথোরাক্স হবে, হেমোথোরাক্স, পায়োথোরাক্স সিক্সথ ইন্টারকোস্টাল স্পেস। আর থার্ড এন্ড ফোর্থ স্পেস ইন mid-axillary line for pneumothorax। এই কয় জায়গায় আমাদের কোন লাইনে, ঠিক আছে।
What you will see in a patient with intercostal chest drain in situ. একটা পেশেন্টকে কিভাবে আমরা ফলো আপ করবো, মনিটরিং করবো। যেমন যখন তোমরা এমবিবিএস পাস করে ইন্টার্নি করবা, তখন একটা আইসিটি ড্রেন দেওয়া স্টুডেন্ট আসলো, রুগী আসলো, তখন কি হয়, এটাকে তুমি কিভাবে ফলো আপ করবো, মনিটরিং? জি স্যার, শোনা যাচ্ছে। ল্যাপটপ চার্জারে দাও, ব্যাটারি লো আসছে, চার্জারে দাও। আরে কলিং বেল দেখবে, কলিং বেল বারবার উঠে আমি ডাকবো, একটা কলিং বেল দিবা না তোমাদের জন্য, না তুমি ভিতরে দাঁড়ায় থাকো আর বাইরে আস্তে আস্তে কথা বলো, তোমাদের আমার তোমাদের বেশি শোনা যায়। চার্জে দিছো? ঠিক করো। আর হলো ভিতরে দাঁড়ায় থাকবা, বাইরে কথাবার্তা একদম বলো, বেশি জোরে কথা বলো। আর কলিং বেল দাও আমার এখানে, কলিং বেলটা কোথায় আছে? তাহলে এখানে এই 2-3টা কোশ্চেন প্রত্যেকটা খুব জরুরি। হ্যাঁ, what you will see in a patient with intercostal chest tube and chest drain in situ. মনিটরিং কিভাবে পেশেন্ট মনিটরিং করব, যে একটা পেশেন্টকে আমরা যে আইসিটি ড্রেন টিউব দেওয়া আছে, আমরা কিভাবে করব, কিভাবে এক্সরে করব, পেশেন্টকে কি পজিশনে রাখবো, ড্রেনেজ ব্যাগটা কোন লেভেলে লাগবো, এই জিনিসগুলো আমাদের জানতে হবে। তোমরা ইউটিউবে ঢুকে ভিডিও তো দেখতে পারো, ইউটিউবে বইয়ের ছবিটা দেখলে পয়েন্টগুলো পড়লে হয়ে যাবে। নো সাকশন টু ড্রেন অর অ্যাভয়েডেন্স অফ ক্ল্যাম্পিং। এখানে আমরা অন্য জায়গায় দেখুন এনজি টিউব সাকশন দিয়ে, এখানে সাকশন না, ড্রেন টিউবটা দিয়ে দেওয়া হয়, আর ড্রেন ট্যাগের সাথে নিচের কানেকশন দেওয়া হয়। আমাদের মিউজিয়ামে, আমাদের ডিপার্টমেন্টে চেস্ট টিউব মানে ম্যানুয়াল মানে নর্মাল বানানো আছে, আবার যেগুলো রেডিমেড খুব ভালো হাই কোয়ালিটি পাওয়া যায়, এগুলোর স্যাম্পলও রাখা আছে। নো সাকশন টু দ্য ড্রেন অ্যান্ড অ্যাভয়েডেন্স অফ ক্ল্যাম্পিং। ক্ল্যাম্প করা অ্যাভয়েড করতে হবে। কখনো কখনো আমরা যখন বোতল খালি করব, বোতল পাল্টাবো, ঠিক আছে, ব্যাগ পাল্টাবো, তখন ক্ল্যাম্পিং করবো, এছাড়া আমরা ক্ল্যাম্পিং করবো না। নো সাকশন টু দ্য ড্রেন আমরা দিব না, সাকশন দিব না। এনজি সাকশন দেওয়া হয়, নেজোগ্যাস্ট্রিক সাকশন দেওয়া হয় রাইস টিউবের ভিতর দিয়ে, কিন্তু এইখানে আইসিটি ড্রেনের ক্ষেত্রে আমরা এটা করবো না। ক্ল্যাম্প ইজ অ্যাপ্লাইড ইন ট্রান্সপোর্ট। যখন আমরা রোগীকে ট্রান্সপোর্ট করবো, ধরো পোস্ট অপারেটরি রুম থেকে কেবিনে নিব, অথবা একতলা থেকে 5তলায় নিব, ঠিক আছে, ট্রান্সপোর্ট অথবা অ্যাম্বুলেন্স দিয়ে যাবে, ওই সমস্ত ক্ষেত্রে আমরা ক্ল্যাম্প করে রাখবো। নেভার আপরাইট দ্য বোটল। তো আমার চেস্ট যে লেভেলে, চেস্টের যে লেভেলে আমার আইসিটি ড্রেন থাকবে, এর থেকে অনেক নিচে, কয়েক ফুট নিচে কন্টেনার বা বোতল বা ব্যাগ থাকবে। নেভার আপরাইট দ্য বোটল। A bubbling drain should never be clamped. A bubbling drain should never be clamped. ধরো তোমরা এখানে একটা নিউমোথোরাক্স হইলো, নিউমোথোরাক্স আমরা আইসিটি টিউব দিলাম, ড্রেন দিলাম, দেওয়ার পরে রুগীকে বলবো আপনি আস্তে 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 বুক ফুলে শ্বাস নেন, বুক ফুলে বুক ভরে শ্বাস নেন। তো রুগী যদি যখন বুক ভরে শ্বাস নিতে বলবো, তখন কি হবে? তো যদি বাতাস আসতে থাকে তখন কি হবে? এ বাবলিং হবে। এ বাবলিং ড্রেন শুড নেভার বি ক্ল্যাম্প। আমরা করবো না, ওকে আসতে দিব, ঠিক আছে, এয়ার বার হতে দিব। আফটার 24 আওয়ার্স ইফ বাবলিং স্টপ, রিমুভ দ্য ড্রেন টিউব। যদি 24 ঘন্টা বা 48 ঘন্টা বা 36 ঘন্টা পরে ফিক্স করা, উঠে যাবে, উঠাও, খোলো, ওটা খুলে না বলো কি ম্যাডাম তো আসে না, এটা আমাদের কাছে। A bubbling date should never be claimed, ঠিক আছে। 24 থেকে 48 ঘন্টা এটা সরাও। তাহলে আমরা 24 ঘন্টা বা 48 ঘন্টা যতক্ষণ লাগে আমরা ড্রেন টিউবটা রাখবো, যত নিউমোথোরাক্সে যখন কালেকশন আসতে থাকবে,
আর যখন বাবলিং বের হবে, বাতাস বের হতে থাকবে, এয়ার বাবল আমরা দেখতে পারবো, তখন এটা দিয়ে মুছে। ততক্ষণ আমরা সেটা ক্ল্যাম্প করবো না, পেশেন্টকে ইমপ্রুভ করবো, আমরা রোগীকে বুক ফুলে শ্বাস নিতে পারবো, আস্তে 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 করে শ্বাস নিলে বাতাসটা, বা আমরা এটা নিউমোথোরাক্স হোক, পায়োথোরাক্স হোক, হেমোথোরাক্স হোক, বের হতে থাকে। After 24 hours is bubbling stop, remove the drain tube. আমরা 24 ঘন্টা বা 48 ঘন্টা পরে অবস্থা বুঝে আমরা করব। এর আগে আমরা চেস্ট এক্সরে করব যে আমরা লাং এক্সপানশন হয়েছে কিনা, লাং এক্সপানশন হয়েছে কিনা এটা বুঝে তারপরে আমরা ড্রেন টিউব আমরা খুলবো। If not, stop can be kept up to 1 week. যদি 1 ঘন্টা, 1 দিন 2 দিনে যদি এটা ইমপ্রুভ না করে, এয়ার বাবল বের হতে থাকে, আমরা 5 দিন 7 দিন পর্যন্ত আমরা এয়ার টিউব আইসিটি ড্রেন দিয়ে রাখবো। এরপরে যদি দেখা যায় যে আমার বাবল আসতেছে, এয়ার বাবল আসতেছে, আমরা যদি ভালো হয়ে যায়, লাং এক্সপানশন হয়ে যায়, তারপরে আমার বাতাস বের হয়ে যায়, ড্রেন বের হয়ে যায়, তাহলে আমরা 24 ঘন্টা পরে টিউব খুলতে পারবো। যদি বন্ধ না হয়, ইমপ্রুভমেন্ট না হয়, তাহলে 48 ঘন্টা আমরা কি করব, 1 দিন 2 দিন দেখবো, 1 সপ্তাহ পর্যন্ত দেখবো। 1 সপ্তাহ পরেও যদি দেখি রেডিওলজিক্যালি এবং ক্লিনিক্যালি এয়ার বাবল আসতেছে, পেশেন্ট ইমপ্রুভ করতেছে না, ওই ক্ষেত্রে আমরা কি করব, আমরা সার্জিক্যাল ইন্টারভেনশন, দ্যাট ইজ থোরাকোটমি করার প্ল্যান করবো, থোরাসিক সার্জারি করে, তখন আমরা অপারেটিভ ম্যানেজমেন্ট নেব। ডিফাইন সার্জিক্যাল এমফাইসিমা। সার্জিক্যাল এমফাইসিমা একটা ইম্পর্টেন্ট জিনিস। রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, এটিএলএস, আমরা বিভিন্ন জায়গায় এটা দেখতে হবে। বুকে এরকম বুকের রিব ফ্র্যাকচার হলে এরকম বুকে হাত দিলে দেখা যাবে যে চামড়ার নিচে বাতাস বুদবুদ করতেছে, ঠিক আছে। তাহলে সার্জিক্যাল এমফাইসিমা কি জিনিস? সার্জিক্যাল এমফাইসিমা ইজ দ্য presence of air in the tissue, মানে টিস্যু মানে এখানে সাবকিউটেনিয়াস টিস্যু বোঝানো হয়েছে, presence of air in the subcutaneous tissue. Surgical emphysema is the presence of air in the tissue. তো আমরা যখন একটা পেশেন্ট, অ্যাক্সিডেন্টাল পেশেন্ট এভাবে হাত দিব, ওকে রিব ফ্র্যাকচার হলে এখানে স্কিনের নিচে সাবকিউটেনিয়াস টিস্যু বা টিস্যু লেভেলে বাতাস জমা হয়, ফ্যাস করে উঠে, চাপ দিলে বোঝা যায় না বাতাস আছে। এমনি নর্মাল চাপ দাও, হেলদি মানুষকে চাপ দাও, আর যখন যার সার্জিক্যাল এমফাইসিমা হবে চেস্ট ওয়ালের সামনে পিছে, তো তার ওখানে বাতাস জমা হয়ে থাকে। Define pneumothorax. Presence of a pneumothorax is the presence of air outside the lung within the pleural space. ঠিক আছে, লাংয়ের বাইরে প্লুরাল স্পেস। তাহলে এগুলো তোমরা অনেক ভালো করে পড়ছো। র্যাপিডলি এই জায়গাটা আমি একটু আগায় যাই। নিউমোথোরাক্স কাকে বলে, ক্লিনিক্যাল প্রেজেন্টেশন নিউমোথোরাক্স, ঠিক আছে। সাইন সিমটম কি কি আছে এখানে আমাদের পড়তে হবে, সাইন সিমটম গুলা, সাইন সিমটম কিভাবে আসছে, এবং পারকাশন আমরা কি পাবো, অসকালটেশনে কি পাবো, অ্যাফেক্টেড সাইডে কি পাবো, নরমাল সাইডে কি পাবো। কমপ্লিকেশন অফ নিউমোথোরাক্স, এখানে এই শব্দগুলো আমাদের বুঝতে হবে। কমপ্লিকেশন অফ নিউমোথোরাক্স এর মধ্যে রিকারেন্স কমপ্লিকেশন নিউমোথোরাক্স এর মধ্যে রিকারেন্স অফ স্পন্টেনিয়াস নিউমোথোরাক্স। তাহলে নিউমোথোরাক্সটা ইমপ্রুভ করতেছে না, সে স্পন্টেনিয়াস হয়ে গেল, কন্টিনিউয়াস, যে আমার আইসিটি ড্রেন দেওয়ার পরেও কোনো ইমপ্রুভমেন্ট হচ্ছে না। টেনশন নিউমোথোরাক্স, মানে টেনশন নিউমোথোরাক্স এর ডেফিনেশন, প্রেজেন্টেশন,
সাইন সিনড্রোম খুব ইম্পর্টেন্ট। খুব বেশি যখন অ্যাডভান্স স্টেজ, টেনশন নিউমোথরাক্স। ফেলিওর অফ এক্সপানশন অফ দা কলাপস লাং, যে লাংটা কলাপস করে গেছে, তো কলাপস করে যাওয়ার পরে সে আর এক্সপানশন করছে না, ইন্সপিরেশন এক্সপিরেশন যখন ইন্সপিরেশন এক্সপিরেশন লাং ইনফ্লেশন এবং ডিফ্লেশন হয়, ঠিক আছে, এটা হচ্ছে না, লাং এমন কলাপস করে গেছে যে আইসিটি ড্রেন দিছে, কিন্তু নিউমোথরাক্স এর পর থেকে ওই লাংটা আর ইনফ্লেশন হচ্ছে না, ফুলতেছে না বাতাস। রি-এক্সপানশন অফ দা পালমোনারি ইডিমা, পালমোনারি ইডিমা রি-এক্সপানশন হতে পারে, আবার ডেভেলপ হতে পারে। হাইড্রোনিউমোথরাক্স, প্রথমে নিউমোথরাক্স ছিল, পরে ফ্লুইড অ্যাকুমুলেশন হয়েছে, কি হলো হাইড্রোনিউমোথরাক্স। হাইড্রোনিউমোথরাক্স, এনসিস্টেড নিউমোথরাক্স, তাহলে ওই থোরাসিক প্লুরাল স্পেসের মধ্যে যে যে বাতাসটা জমা হয়েছে এটা এনসিস্টেড হয়ে গেছে, সিস্ট দ্বারা কাভার হয়ে গেছে, এনসিস্টেড নিউমোথরাক্স। এনসিস্টেড নিউমোথরাক্স মানে হলো যে স্পারমাটিক কর্ডে বলে হাইড্রোসিল, আরেকটা শব্দ এখানে বলা হয় এনসিস্টেড হাইড্রোসিল অফ দা কর্ড, মানে ভাস্ট ডিফারেন্স বা স্পারমাটিক কর্ডের মধ্যে ওইখানে একটা সিস্ট, যেটা এনসিস্টেড হাইড্রোসিল অফ দা কর্ড। হাইড্রোসিলের ফ্লুইড উঠানামা আসা দেওয়া করতে পারে, অথবা ভ্যাজাইনাল টেস্টিসের আশেপাশে জমা হয়ে থাকতে পারে হাইড্রোসিল, আমরা বিভিন্ন ডিটেলস পড়ছি। তো এখানে আমাদের আর যে স্পারমাটিক কর্ডের পাশে জমা হয়ে থাকে এনসিস্টেড হাইড্রোসিল অফ দা কর্ড, ঠিক এরকম এনসিস্টেড নিউমোথরাক্স, প্লুরাল স্পেসের মধ্যে বাতাসটা এনসিস্টেড হয়ে গেছে, সিস্টের মতো ক্যাপসুলেটেড, এনসিস্টেড হয়ে গেছে। এনসিস্টেড নিউমোথরাক্স। ব্রঙ্কোপ্লুরাল ফিস্টুলা, প্লুরাল স্পেস আর ব্রঙ্কাস, লাঙ্গের সাথে প্লুরাল স্পেসের মধ্যে একটা ফিস্টুলা হয়ে গেছে, তখন ইন্সপিরেশন করবো, বাতাস ঢুকবে, লাঙ্গের ভিতর দিয়ে বাতাস ঢুকে প্লুরাল স্পেসে চলে গেল, প্লুরাল স্পেসের থেকে আবার আইসিটি ড্রেন দিয়ে বাইরে আসলো, আবার ওই বাতাস নাক দিয়ে আবার এয়ার থেকে, এনভায়রনমেন্ট থেকে বাতাস আবার নাক দিয়ে ইন্সপিরেশন ঢুকলো, তাহলে একটা কি হবে ব্রঙ্কোপ্লুরাল ফিস্টুলা হয়ে। Radiological findings of the pneumothorax and chest X-ray. এই জিনিসগুলো আমাদের চেস্ট এক্স এর ক্ষেত্রে যেমন লাগবে, ব্রেনের সিটি স্ক্যানের ক্ষেত্রে আমার কি ফাইন্ডিংস হয়, এই জিনিসগুলো আমাদের পরীক্ষায় লাগে। Radiolucent on the affected site, এখানে বলে রেডিওলুসেন্ট অন দ্য এফেক্টেড সাইট, সেটাকে আমাদের নিউমোথরাক্স হবে রেডিওলুসেন্ট। আর অ্যাবসেন্স অফ লাং মার্কিং বলে পালমোনারি ভাস্কুলেচারের কোনো মার্কিং নাই, এটা কি বলে অ্যাবসেন্স অফ লাংস মার্কিং, বোঝা যায় না যে বাতাসের মতো মার্কিং, রেডিওলুসেন্ট দেখা যাবে, কিন্তু লাঙ্গের কোনো মার্কিং বোঝা যাবে। কোলাপসড লাংস মার্জিন, লাং মার্জিনটা কোলাপস হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এই দুই তিনটা জিনিস আমরা খেয়াল করবো, রেডিওলজিক্যাল ফাইন্ডিংস কি কি পাওয়া যায়। এটা এরকম একটা অস্পির মধ্যে এরকম একটা এক্সরে দিয়ে এই কোশ্চেন গুলা সাজায় দিতে পারে, যে কোনটা প্রেজেন্ট কোনটা অ্যাবসেন্ট, ছোট ছোট করে আধা নাম্বার, 1 নাম্বার 1.5 নাম্বার করে 4-5টা কোশ্চেন সাজাইতে পারে, এটা বুঝে বুঝে আমাদের খেয়াল রাখতে হবে। কজেস অফ নিউমোথরাক্স, এটা আমরা জানি ট্রমাটিক, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, এসব বিভিন্ন কারণ হয়। স্পন্টেনিয়াস টিউবারকুলোসিসও হয়। আর নন টিউবারকুলাসের মধ্যে যদি এমফাইসিমেটাস গুলা হয়, আমরা রেসপিরেটরি ডিজিজের মধ্যে মেডিসিনে পড়ছি, লাঙ্গে এমফাইসিমেটাস চেঞ্জ হয়,
ওই এমফাইসিমাটাস চেঞ্জটা যদি লাংয়ের ভিতর থেকে যদি সে রাপচার হয়ে যায় হইয়া তারপরে বাতাস প্লুরাল স্পেসে ওপেন করে যায় এবং কমিউনিকেশন করে। রাপচার অফ সলিটারি লাং সিস্ট, লাঙ্গে কোনো একটা সিস্ট ছিল, ওটা রাপচার হয়ে গেছে, হয়ে ওখানে পাস বা ব্লাড বা অন্য কিছু এসে জমায়। হানি হানিকম অর সিস্টিক লাং, হানিকম অথবা সিস্টিক লাং। আর ইডিওপ্যাথিক ট্রিটমেন্ট অফ নিউমোথোরাক্সের মধ্যে ইনসারশন অফ হোয়াইট বোর নিডল ফলোড বাই ইনসারশন ইন দ্য চেস্ট ট্রে। তাহলে হোয়াইট বোর নিডল দিয়ে আমরা করব, হোয়াইট বোর নিডল দিয়ে আমরা করব। নামাজ পড়ে ফেলো, তুমি নামাজ পড়ে ফেলো। তাহলে হোয়াইট বোর নিডল, হ্যাঁ, এখানে সাথে কত নাম্বার নিডল ইউজ করা হয়? 16 নাম্বার নাকি? হোয়াইট বোর্ড আমরা সহজে বলি, যেটা আমাদের কাছে অ্যাভেলেবেল হয়, যে ব্লাড সেট হয়, ব্লাড ট্রান্সফিউশন দেই, ব্লাড ট্রান্সফিউশনের ভিতরে একটা নিডল থাকে হোয়াইট বোর্ড, ওইটা খুব ভালো। আবার আমরা 16 নাম্বার 18 নাম্বার যে ট্রকার আছে না, আইভি ক্যানুলার ট্রকার, ইমার্জেন্সি হলে এটা দিয়েও বাতাস বের করা যায়। তো আমরা তো আসলে এখন এগুলা ইমার্জেন্সি, স্টেপ ইনজুরি, ইমার্জেন্সি লাম্বার পাংচার, ইমার্জেন্সি আমরা নিডল দিয়ে করতে পারি। কিন্তু আমরা মেইনলি ট্রিটমেন্ট অফ নিউমোথোরাক্স আমরা কি করব? ইনসারশন অফ হোয়াইট বোন নিডল ফলোড বাই ইনসারশন অফ চেস্ট ড্রেন। ইমার্জেন্সি যদি রোগীর একদম টেনশন নিউমোথোরাক্স হচ্ছে, তাহলে আমরা লোকাল এনে চেস্ট টিউব ড্রেন এনে তাকে লোকাল দিয়ে সময় লাগবে, ইমিডিয়েটলি আমরা একটু পাংচার করে তাকে লাইফ সেভিং কন্ডিশন সার্ভিস দেই। তাহলে ডেফিনেটিভ ট্রিটমেন্ট হলো প্লুরেক্টমি এন্ড প্লুরোডেসিস। যদি বারবার রিকারেন্ট নিউমোথোরাক্স হচ্ছে, আমরা আগেও আলোচনা করছি, তার প্লুরেক্টমি বা প্লুরাল বায়োপসি নিয়ে তারপর প্লুরোডেসিস করে দিব। আর আমরা অ্যান্টিবায়োটিক দিব টু কমব্যাট ইনফেকশন, ইনফেকশন প্রতিরোধ করার জন্য আমরা ভালো ব্রস প্যান্টার অ্যান্টিবায়োটিক দেব। তো মোটামুটি 9-10টা কোশ্চেন আমরা আলোচনা করছি, এগুলো তোমাদের অলমোস্ট আগেও লেকচার কাছে কিছু আলোচনা হয়েছে, পড়া হয়েছে, আলিফ বছর কিছু পড়াইছে, আমি কিছু পড়াইছি। এখন তোমাদের প্রস্তুতিটা নিতে হবে, সামনে বই, টেক্সট বুক, বই খুলে কোশ্চেন গুলো সামনে রেখে রিটেন ভাইবা এসিকিউ কোশ্চেন তৈরি করে ফেলো, এবং টেক্সট বুকে যে ছবি বোল্ড করা ব্লক যা আছে এই কথাগুলো একটু মনে রাখার চেষ্টা করো। তো বলো, তোমাদের কোনো কোশ্চেন থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারো। কারোর কোনো কোশ্চেন থাকলে বলো, আমি 2 মিনিট থাকবো অনলাইনে, এরপরে ক্লোজ হয়ে যাবে। ইনশাল্লাহ আগামীকালকে আবার ঠিক 12টায় ক্লাস হবে। সবাই এভাবে আগামী ক্লাস ঠিক 12টার সময় প্রস্তুতি নিয়ে চলে আসবে, যেন টাইমলি ক্লাসটা আমরা শুরু এবং শেষ করতে পারি। ঠিক আছে, বলো কোনো কোশ্চেন আছে কারোর? এখন একটু এই জিনিসগুলো পড়তে হবে, ডিসকাস করতে হবে। আমি যা বুঝছি আমি আরেকজন ফ্রেন্ডকে, আমার স্টাডি পার্টনারকে শোনাবো, জাস্ট ডিসকাস করি। এখন তো অনলাইনে ক্লাস হয়, অনলাইনে মাদ্রাসার সবক শুনে, যারা কোরআনে হাফেজ, ছাত্ররা বাসায় পড়ে আর ওস্তাদ মোবাইলে সবক শুনে। আরেক ছাত্র দেখলাম মাদ্রাসায় পড়ে, তার বাড়ি কুমিল্লা, তার ওস্তাদের বাড়ি আরেক ডিস্ট্রিক্ট, ওইখান থেকে সে আধা ঘন্টা 1 ঘন্টা পড়াইতেছে, পড়া শুনতেছে, সবক শুনতেছে অনলাইনে। মেসেঞ্জার, ভাইবার সবকিছু মানুষ ব্যবহার করে, পয়সা খরচ নাই, ওয়াইফাই অথবা ডাটা থাকলেই হয়, অথবা মেসেঞ্জারে কোনো বিল লাগে না। তাহলে আমরা ডিসকাস করতে হবে, একা পারি না। নাহলে আয়নার সামনে দাঁড়ায় দাঁড়ায় আমি বলবো, আয়নাকে শোনাবো দাঁড়ায় দাঁড়ায়, এইভাবে হতে পারে। বলার প্র্যাকটিস করতে হবে। বলা শোয়েব, কাউসার কিন্তু আজকে 5 দিন হলো কোনো রেসপন্স করে না। কাউসার কাউসার মানে কোনো ক্লাস করতেছে না আমার। জি স্যার, কাউসারকে বল, আসসালাম। কে তুমি? কাউসার নাকি অন্য কেউ? স্যার কাউসার স্যার। মাশাআল্লাহ, যাক 5 দিন পরে তোমার কণ্ঠটা শুনলাম, ভাবছিলাম যে আজকে না শুনলে তোমার বাপের কাছে বিচার দিব। স্যার ওই যে কারেন্ট নাই স্যার, ওয়াইফাই বন্ধ করে ডাটা কিনে স্যার ঢুকছি স্যার। ডাটা এই সময় কিনতে হবে কেন? আগে কিনে রাখতে পারো না? কত জায়গায় স্যার হঠাৎ পয়সা খরচ, যে প্রস্তুতি নিয়ে রাখতে হবে, তাই না? পরীক্ষার হল থেকে বার হইয়া যায় তো আবার কলম কিনে পরীক্ষা দেওয়া লসে।
তাহলে দেখো তোমরা কাউসার তোমাদের ব্যাচের প্র্যাকটিক্যালি ক্লাসটা হয় নাই, অন্য দুই ব্যাচে ওয়ার্ডে ক্লাস, প্লেসমেন্ট, অসপি সবকিছু ভালোভাবে ওরা পড়ছে, অলমোস্ট পাইছে অন্তত ক্লাস। তোমরা কিছুই পাও না, এই ক্লাসগুলো ভালো করে পড়ো, আর কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে জানাও, ঠিক আছে? কোনো প্রশ্ন থাকলে বলো, না হলে ক্লোজ করে দিচ্ছি। ডাকবো। শোয়েব, জি স্যার। কোনো কথা আছে? রাখি তাহলে। জি না স্যার, কথা নাই। ওকে, তোমার জি স্যার। তোমার বাহিনীর পক্ষ থেকে কোনো কথা আছে? নাও, নাও। ওকে, নাও। ক্লোজ করো। ওকে, তাহলে খুদা হাফেজ। সবার কাছে দোয়া চাই, আসসালামু আলাইকুম স্যার। সবাই আমার জন্য দোয়া করো, আমিও তোমাদের দোয়া করবো। ফি আমানিল্লাহ।